মঞ্চে ডেকে নেব আমাদের পঞ্চায়েত সমিতি জোনের সদস্যা বর্ণালী মাইতি মহোদয়কে। আমরা এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই কুসুমদা জোনের সদস্য আমাদের লোটন বেরা মহোদয় খুব সংক্ষিপ্ত আকারে বলবেন। মুখ্যমন্ত্রী উপস্থিত আছেন মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানভাজন সভাপতি এবং উপস্থিত আছেন মোহনপুর পঞ্চায়েত সমিতির কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ সম্মানীয় সুনীল নায়ক মহাশয়। উপস্থিত আছেন আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ থেকে শুরু করে মোহনপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে আমাদের ব্লক কমিটির সদস্য শুভেন্দুদা থেকে শুরু করে আমাদের প্রধান পিঙ্কি বিবি থেকে শুরু করে আমাদের অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী থেকে শুরু করে আজকে যারা এই সভা মঞ্চকে সাফল্য মণ্ডিত করেছেন আমি প্রত্যেকে নতমস্তকে প্রণাম জানাই। আমি দু এক কথা বলছি আজকে কেন আমরা তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি স্নেহধন্য প্রার্থী মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় জুন মালিয়া ওনাকে কেন আমরা জোড়া ফুল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিব। আমি দুটি কথা বলতে চাই। আজকে 2014 সালে আপনারা জানেন কেন্দ্রের যে ক্ষমতাসীন বিরোধী বিজেপি পার্টি আমাদের 14 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিল 14 সালে আপনারা বিজেপি পার্টিকে ক্ষমতায় আনুন এবং কেন্দ্রে বসান, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে আমরা দেব। আমি জানি না বা এখানে আজকে যারা আপনারা উপস্থিত আছেন আপনারা একজন হাত তুলে বলুন যে কার অ্যাকাউন্টে 15 লাখ নয় 15 টাকা আপনাদের অ্যাকাউন্টে মোদী সরকার দিয়েছে। একটু হাত তুলে আমাকে সহযোগিতা করবেন। কারোর অ্যাকাউন্টে কিন্তু 1 টাকা ঢোকেনি। বলেছিলেন বছরে 2 কোটি বেকার যুবক যুবতীদের চাকরি দেবেন। বছরে 2 কোটি তো দূরের কথা, 2টি বেকার যুবক যুবতীকে চাকরি দিয়েছেন কিনা এই নজির কিন্তু এখানে নেই। কিন্তু আজকে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে কথা দিয়েছিলেন বাংলার মা বোনেদের কথা মাথায় রেখে বাংলার মা বোনেদের যাতে সুখে স্বাচ্ছন্দ্যে নিজের পছন্দের সহিত কিছু বাজার থেকে কিছু জিনিসপত্র ক্রয় করতে পারেন তার কথা মাথায় রেখে প্রত্যেকের জন্য লক্ষ্মী ভান্ডার চালু করবেন। উনি কিন্তু কথা দিয়েছিলেন, আজকে কথা রেখেছেন। শুধু তাই নয়, আজকে 500 টাকা থেকে লক্ষ্মী ভান্ডার যারা জেনারেল কাস্ট তাদের 1000 টাকা আগামী এপ্রিল মাস থেকে আপনারা পেতে চলেছেন এবং যারা SC ST তাদের জন্য 1200 টাকা। আজকে সেই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের প্রত্যেকের কথা সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আজকে বাংলার মানুষের কথা, বাংলার জনগণের কথা, বাংলার প্রত্যেক মানুষের কথা উনি ভাবেন এবং তার জন্য উনি প্রতিনিয়ত পরিশ্রম করেন। তাই আমরা আগামী 25শে মে আমাদের লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় জুন মালিয়াকে আমরা এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করব, ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব। আজকে থেকে এই সভা মঞ্চ থেকে আমরা প্রত্যেকে অঙ্গীকার করব। আমি আর কথা বাড়াবো না, আবার প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা রেডি। মঞ্চে এক ঝাঁক নেতৃত্ব সভাপতিত্ব করছেন আমাদের অঞ্চল সভাপতি শ্রদ্ধেয়। আপনারা যারা মূল দলের কাণ্ডারি নিচে বসে আছেন, আমাদের অনেক নেতৃত্ব যারা মূল লড়াই করেন, বুথ সভাপতিরা মঞ্চে জায়গা হয়নি, সাইডে আছেন। প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে দু একটি কথা বলতে চাই। বৈতার মাটি দুর্জয় ঘাটি আপনারা আজকে দেখিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে। মায়েরা প্রস্তুত, আজকের এই অবসভা থেকে আপনারা রেডি। 21-এর নির্বাচনে আপনারাই দেখিয়েছেন দলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আপনারাই এনেছিলেন। আপনারা তৈরি থাকুন। দেখবেন বিজেপির নেতৃত্বরা যাচ্ছে বুথে বুথে ভাঁওতাবাজি করছে, আধার কার্ড চাইছে, বলছে আবাস যোজনার ঘর দেবে। আপনারা কি আবাস যোজনার ঘর তারা কি দেবে? আমাদের লড়াই, আমাদের সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যে লড়াই করেছেন সে লড়াইকে আপনাদের সাথ দিতে হবে। 100 দিনের কাজের টাকা দেয়নি দিল্লি এখনো।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তহবিল থেকে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যদি দিল্লি টাকা না দেয় লোকসভা নির্বাচনের পরে যারা আবাস যোজনার ঘর পাবে তাদের সবাইকে ঘর দেবেন। তাই বিজেপি ঘরে ঘরে সুরসুরি আরম্ভ করেছে, তারা কাঁপতে শুরু করেছে, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভাঁওতাবাজি দিচ্ছে, আধার কার্ড নিচ্ছে, বলছে আবাস যোজনার টাকা দেবো। তাদেরকে গিয়ে প্রশ্ন করুন, ভাই এতদিন কোথায় গেছিলে? নির্বাচন এসছে, বাড়িতে এলে তাদের প্রশ্ন করুন আমাদের 100 দিনের মজুরির টাকা কোথায়? বাড়িতে এলে প্রশ্ন করুন গ্রামগঞ্জের রাস্তাঘাটের টাকা কোথায়? বাড়িতে এলে প্রশ্ন করুন শিক্ষা খাতের টাকা কোথায়? বাড়িতে এলে প্রশ্ন করুন স্বাস্থ্য খাতের টাকা কোথায়? কেন্দ্র সরকার কেন বন্ধ করে রেখেছে? তাই সবার কাছে আহ্বান, আমাদের নেতৃত্বরা সবাই আছেন, বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করে যাই, নিজেদের স্বার্থে, নিজেদের পরিবারের স্বার্থে, নিজেদের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় শিশু সাথী থেকে সমব্যথী যে প্রকল্প আপনাদের ঘরে ঘরে দিচ্ছে, কোন প্রকল্পের টাকা বন্ধ করেননি। লক্ষ্মীর ভান্ডার যারা ভিক্ষার চুরি বলেছিল তারা আজকে চুপ করে ঘরে বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 500 থেকে 1000 টাকা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ST/SC-দের জন্য 1200 টাকা ঘোষণা করেছেন, এই এপ্রিল মাস থেকে কার্যকরী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধুর টাকা দিয়েছেন, বন্ধ করেননি। কন্যাশ্রীর টাকা বন্ধ করেননি, রূপশ্রীর টাকা বন্ধ করেননি। তাই বলছি নিজেদের স্বার্থে, নিজেদের বাঁচার স্বার্থে ওরা ঠিক করছে আপনি কি কাপড় পরবেন, কি খাবে, কি খাবেন, কিভাবে চলাফেরা করবেন, আপনার হেসেলে কি রান্না হবে ওরা ঠিক করতে চাইছে। তাই আপনারাই বিচার করবেন, সিদ্ধান্ত আপনাদের কাছে দিয়ে গেলাম। নিজেদের স্বার্থে, নিজেদের লড়াই স্বার্থে, বাঁচার স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না অন্য কোনো দলকে ভোট দেবেন। তাই সবার কাছে আমাদের আবেদন, আজকে জুন মালিয়ার সমর্থনে যে সভা আপনারা কানায় কানায় পরিপূর্ণ করেছেন, আমি নিশ্চিত মোহনপুর অঞ্চল তথা মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি আগামী দিনে পরিণত হবে। সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমার প্রত্যেককে যথাযথ স্থানে সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র এখানে কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। বাজারে উঠবে, উঠেছে ব্রিগেডে, তারপর বেলনার সভা আজকে বইতা বাজারে। এবারে বক্তব্য রাখছেন আমাদের কার্যকরী সভাপতি। এই যে সভা হচ্ছে তার মূল দক্ষ সংগঠক আমাদের যোগরঞ্জন প্রধান মহোদয়। সবাইকে নতমস্তকে প্রণাম জানাই এবং যথাযোগ্য জায়গায় সম্মান জানাই। আমাদের মোহনপুর ব্লকে 3 নম্বর গ্রাম পঞ্চায়েতে 3 নম্বর অঞ্চলে আজ থেকে আমরা যে নবগর্জন জনগর্জনের সভা ডাক দিয়েছেন, আজ থেকে এখানে আমাদের ব্লকের কাজ শুরু হলো, প্রস্তুতি সভা। এই সভায় আমরা 3 নম্বর অঞ্চলে আজকে যারা উপস্থিত আছেন, এখানে আমাদের ব্লকের নয়, আমাদের 3 নম্বর অঞ্চলে মানুষ এখানে উপস্থিত হয়েছেন। দুর্ভাগ্য, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তবু আমরা এখানে আজকে লোক ধরাতে পারছি না। প্রাকৃতিক দুর্যোগ যদি না হতো আমাদের এখানে আরো বহু মানুষ আমরা এখানে আনতে পারতাম। মানুষ এসছে কিসের জন্য? এই দলটাকে ভালোবাসে। এই দলের থেকে কি পেয়েছেন না পেয়েছেন আপনারা সবাই জানেন, মায়েরা বিশেষত জানেন। আপনারা এখন আর ঘরে পরিবারে আপনাদের কাউকে হাত পাততে হয় না, চাইতে হয় না, নিজস্ব একটা আপনাদের মাস ফুরালেই টাকা ঢুকছে। দাদাদের বলবো, কিছুদিন আগে আপনারা যারা কাজকর্ম করেছিলেন 100 দিনের টাকা আপনাদের অ্যাকাউন্টে এসে গেছে। দিদি যেটা বলে সেটা গ্যারান্টি দেন, আর দাদা যেটা বলেছিলেন বলুন, আজকে 5 বছরে একটা টাকা হলেও কি গ্যারান্টি পেয়েছেন? তাই আপনাদের একটাই কথা বলবো, আমাদের জুন মালিয়ার সমর্থনে যে আজকে আমাদের 3 নম্বর অঞ্চলে প্রস্তুতি সভা, এই সভায় আমাদের আজকে অঙ্গীকার হতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনটাকে আরো শক্তিশালী করে তুলতে হবে। সবাইকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আমাদের এইখানে জুন মালিয়া প্রার্থীকে জেতাতে হবে। এই অঙ্গীকার করে আমরা আজকে এখান থেকে বাড়ি ফিরে যাব। ইতিমধ্যে আমাদের প্রার্থী এসে গেছেন, আর বেশি সময় নেই, আপনারা শুনবেন ওনার মূল্যবান বক্তব্য। সুজয় হাজরা স্বাগতম, 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 আজকের এই সভায় সুজয় হাজরা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আমাদের
রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ স্বাগতম। স্বাগতম স্বাগতম আমাদের রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ স্বাগতম। স্বাগতম স্বাগতম আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তপন প্রধান স্বাগতম। স্বাগতম স্বাগতম না, না। আমরা একটু বরণ করে নিচ্ছি, অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের জেলার সভাপতি যার নেতৃত্বে আমরা গত পঞ্চায়েতে আমরা একটা নির্ণায়ক ফল গোটা মোহনপুর ব্লকে আমরা করতে পেরেছিলাম। আজকে আমরা তাকে পেয়েছি, অত্যন্ত আমরা আনন্দিত। তো তাই সবাই হাততালি দিয়ে আমরা তাকে স্বাগতম জানাচ্ছি। সাথে আমাদের রাজ্য সম্পাদক দীর্ঘদিনের লড়াকু নেতৃত্ব, যার নেতৃত্বে আজকে আমি যে কথা বলছি, প্রথম মোহনপুর ব্লকে যুব সভাপতি হিসেবে কাজ করেছিলাম এবং সেই 1998 সালের সেই চিঠি এখনো আমার রয়েছে। তো সেই সম্মানীয় নেতৃত্বকে আজকের আমরা সবাই পেয়েছি, তো তাকেও আমরা এই সবাই ওয়েলকাম করছি। আমরা আমাদের সম্মানীয় সভাপতিকে বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চলের কার্যকরী সভাপতি যোগরঞ্জন প্রধান মহোদয়। আমাদের কার্যকরী সভাপতি করে নিচ্ছি আমাদের রাজ্য সম্পাদক সম্মানীয় প্রদ্যুৎ ঘোষ মহোদয়কে বরণ করে নিচ্ছে। তো আমাদের জেলা পরিষদের তপন কুমার প্রধান রয়েছেন, তাকে বরণ করে নিচ্ছে আমাদের লড়াকু নেতা শুভেন্দু কর মহোদয়। শুভেন্দু কর মহোদয় আমাদের পঞ্চায়েত সম্মানীয় কর্মাধ্যক্ষ তপন কুমার প্রধান মহোদয়কে অনুরোধ করছি। আজকে মাত্র 12 ঘন্টার নোটিশে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী জুন মালিয়ার সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল অঞ্চলের পক্ষ থেকে। সেই সভায় সভাপতিত্ব করছেন আমাদের সকলের প্রিয় মোহনপুর হাই স্কুলের প্রাক্তন টিআইসি মাখনলাল গিরি মহোদয়। মঞ্চে উপস্থিত হয়েছেন এই এলাকার অলিগলি প্রত্যেকটি অঞ্চলের বুথের কর্মীকে যিনি রাজনৈতিক অভিভাবক হিসাবে চেনেন। আমাদের এই প্রান্তিক ব্লক, দীর্ঘদিনের বঞ্চিত ব্লক, যাকে রাস্তাঘাট দিয়ে ভরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আমাদের রাজনৈতিক অভিভাবক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় সুজয় হাজরা মহোদয় অঞ্চলের পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। মঞ্চে উপস্থিত আছেন দীর্ঘদিনের জেলার নেতৃত্ব তথা বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সম্পাদক প্রদ্যুৎ ঘোষ মহোদয়, তাকেও আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। মঞ্চে আরো আমাদের ব্লকের এবং অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সর্বোপরি এই 12 ঘন্টার নোটিশে যে শয়ে শয়ে হাজারো হাজারো মহিলা, যুবক, পুরুষ, কৃষক, শ্রমিক এখানে উপস্থিত হয়েছেন, নত মস্তকে আপনাদের প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আজকে আপনারাই আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি দুটো কথা বলবো, আমার জেলা নেতৃত্বকে বসিয়ে আমি বক্তব্য রাখতে চাই না। দুটো কথা শুধু বলতে চাই যে একদিকে কেন্দ্রের সরকার একটা জুমলা সরকার, যে সরকার সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের নাবিশ্বাস করে তুলেছে, আর একদিকে বাংলার জনগণ অধিনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প দিয়ে মানুষের কাছে সরকারি অনুদান পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আজকে তাই আপনাদেরকে বিবেচনা করতে হবে আগামী লোকসভা নির্বাচনে। আর একটি কথা বলতে চাই যে মেদিনীপুরে বিগত 2019 সালে এই এলাকা থেকেও প্রচুর ভোট পেয়েছে আমাদের মোহনপুরের ব্লকের ভোটাররাও, যাকে জিতিয়েছিলেন তিনি বিজেপির দিলীপ ঘোষ। আজকে আমাদেরকে ভাবতে হবে, আপনাদেরকে ভাবতে হবে যে আবার এই ভুল আমরা করব কিনা। যে 18টা এমপি 18 থেকে 19 থেকে 24 সাল অব্দি বাংলায় গেছিল বিজেপির এমপি, তারা
বাংলার জন্য কি করেছে, না বাংলায় প্রাপ্য অর্থ যাতে কেন্দ্র থেকে না আসে, তারা এমপি হয়ে মানুষের ভোটে গিয়ে কি করলো, না যাতে এখানে আবাস যোজনার টাকা বন্ধ হয়, এনআরজি এর টাকা বন্ধ হয়, গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ হয়, সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ হয়, তারই ব্যবস্থা করলো। আর দিলীপ ঘোষ যিনি এখানে ছিলেন, একটা দিন এই লোকসভা কেন্দ্রের জন্য কোথাও 5 বছরে ভারতীয় সংসদ লোকসভায় 1 মিনিটের জন্য কোনো বক্তব্য রেখেছেন? আজকে বলুন 19 থেকে 24 সাল বহু প্রাকৃতিক ঝড় এসছে, বহু ঝঞ্ঝা এসেছে, করোনা এসেছে, মহামারী এসেছে। আজকে দিলীপ ঘোষ কি একটা দিন এই বৈতার মাটিতে, এই মোহনপুরের মাটিতে, রাজনগরের মাটিতে কোনদিন দেখা মিলেছে দুর্দিনের সময় কারা ছিল? শীত গ্রীষ্ম বর্ষা এই তৃণমূল কর্মীরাই ভরসা, মানুষের পাশে থেকেছে, মানুষের কাছে থেকেছে, কাউকে পরোয়া করেনি। আজকে এমপি ল্যান্ডের 25 কোটি টাকা কোথাও দিলীপ ঘোষের দেখা নাই, কোথায় খরচ তার কোনো শ্বেতপত্র নেই। একটা এনজিও থেকে এনে ভোটের সময় এই রকম লাইট বিভিন্ন জায়গায় তিনি লাগাচ্ছেন, গত দুর্গা পূজা থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আজকে তাই বলি, আজকে মানুষকে তার অধিকারটা বুঝতে হবে। আজকে 2013 থেকে 2014 থেকে 2019 বাংলায় 34 জন এমপি ছিল বলে কেন্দ্রীয় সরকার বাংলার দিকে আঙুল তুলতে পারেনি, বাংলাকে বঞ্চিত করতে পারেনি। যেই 19 সালে 18টা এমপি পেয়ে গেল, বাংলার সব টাকা বন্ধ করে দিয়েছে। তাই আমাদেরকে আগামী দিনে শপথ নিতে হবে, একটা সিট যাতে পশ্চিম বাংলা থেকে না পায়, একটা সিট যেন আমাদের এই লোকসভা থেকেও তারা না পায়, সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। মানুষকে বোঝাতে হবে, সংঘবদ্ধ করতে হবে বাংলার স্বার্থে, বাংলার মানুষের সাথে, বাংলার মা বোনেদের সাথে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। আগামী দিনে বাংলাকে বাঁচাতে হবে, বাংলার 10 কোটি মানুষকে বাঁচাতে হবে, 10 কোটি মানুষের অধিকারকে আমাদের রক্ষা করতে হবে আগামী লোকসভাকে কেন্দ্র করে। তাই আমার বক্তব্য আর দীর্ঘায়িত করলাম না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে রাখবেন যে লোকসভার ভোট ঘোষণা হয়েছে 2.5 মাস পরে আমাদের লোকসভার ভোট, অথচ এখন থেকে ঘোষণা করে দিয়েছে, কেন্দ্র বাহিনী নামিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনার বিজেপিকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য তাদের কর্মী খুঁজে পাচ্ছে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের মনোবল বাড়াবার জন্য এই ব্যবস্থা করেছে। এটা মানুষকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। তাই বন্ধুগণ, আসুন আগামী দিনে এইরকম অনেক সভা হবে। আজকে প্রাকৃতিক দুর্যোগের সময় যখনই মানুষ ঘর থেকে বেরোবে তখনই বৃষ্টি, তা সত্ত্বেও যে সমস্ত মা বোনরা এসছেন, বৃষ্টিকে উপেক্ষা করে যে সমস্ত দাদারা এসছেন, সাথীরা এসছেন, তাদেরকে পুনরায় আমার শ্রদ্ধা, প্রণাম ও নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে অত্যন্ত প্রাসঙ্গিক মূল্যবান বক্তব্য আজকের এই সভায় রাখলেন, তাকে মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে বক্তব্য রাখবেন আমাদের লড়াকু নেতৃত্ব, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী পদ্মত ঘোষ মহোদয়। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভারতবর্ষের সব রাজনৈতিক দল আপনাদের সামনে তাদের রাজনৈতিক বক্তব্য রাখবেন। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরাও আপনাদের সামনে উপস্থিত হয়েছি 2-1টি রাজনৈতিক বক্তব্য রাখার জন্য। আজকের এই সভা আপনাদের সামনে উপস্থিত হবেন আমাদের লোকসভার প্রার্থী, যিনি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে 2021 সালে জয়লাভ করেছিলেন, সেই জুন মালিয়া আপনাদের সামনে আর কিছুক্ষণ পরে উপস্থিত হবেন। আজকের এই সভার সম্মানীয় সভাপতি গিরি ভাই মঞ্চে আছেন,
জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সাথী তপন ভাই আছেন, আমাদের জেলা সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, উপস্থিত মঞ্চে আরও নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আজকে আমাদের বক্তব্য শোনার জন্য উপস্থিত হয়েছে, আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানাই। বিশেষ করে মায়েরা আর মেয়েরা, বোনেরা আজকে যা উপস্থিতি, আজকে মায়েদের, মেয়েদের এবং বোনেদের উপস্থিতি প্রমাণ করছে যে আগামী লোকসভা নির্বাচনে এই এলাকায় তৃণমূল বাদ দিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব থাকবে না। আজকে মা বোনেরা শপথ নিয়ে যাবেন। আমি ধন্যবাদ জানাবো। আমি মা বোনেদের বলবো, দেখুন, ভারতবর্ষের একটা সরকার 2014 সালে ক্ষমতায় এলো, প্রধানমন্ত্রী হলো ভারতবর্ষের বিজেপির নরেন্দ্র মোদী, যিনি কি বলেছিলেন আপনারা সবাই জানেন, আমি শুধু মনে করিয়ে দেবো কি বলেছিলেন। বলেছিলেন ভারতবর্ষ মে বিজেপি আয়েগা তো अच्छे दिन आएगा। अच्छे दिन মানে ভালো দিন, ভালো দিন আসবে। ভালো দিনটা কি দেখলাম? বিজেপি ভারতবর্ষে ক্ষমতায় আসার পর ভালো দিনটা কি দেখলাম? উনি বললেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সমস্ত মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা আমি দিয়ে দেব। কি ভাই দিয়েছে? ভাই এটা কি আমার কথা? এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিজেপির প্রধানমন্ত্রী বলেছিল। কি আমি মিথ্যা বলছি? 15 লক্ষ করে টাকা দেওয়ার কথা ছিল, 15টি পয়সা দেয়নি। আচ্ছা দিন আয়েগা, ধাপ্পাবাজ একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আর কি বললো? বললো ভারতবর্ষে বহু কালো টাকা, এই কালো টাকা বহু মানুষের কাছে আছে, আমি সব টাকা উদ্ধার করব। সব টাকা। ক টাকা উদ্ধার হয়েছে ভাই? ক টাকা উদ্ধার করেছেন? একটি পয়সা আপনি উদ্ধার করতে পারলেন না। আর কি বলেছিলেন? বলেছিলেন ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় এলে বছরে 2 কোটি লোকের চাকরি হবে। 2 কোটি লোকের। সাংবাদিকরা এখানে আছেন, আমি মিথ্যা কথা বলছি কিনা বলুন না ভাই। বছরে 2 কোটি লোকের চাকরি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন। নিশ্চিতভাবে আমি জানি বিজেপির কোনো না কোনো বন্ধু আমাদের বক্তব্য আপনার কানে যাচ্ছে, কানে যাচ্ছে। আমি অনুরোধ করব, বছরে 2 কোটি লোকের চাকরি কোথায় কোথায় হয়েছে আগামীকাল এখানে সভা করে জানিয়ে দেবেন আমরা 2 কোটি লোকের চাকরি দিয়েছি। মিথ্যে কথা বলে ভারতবর্ষে ক্ষমতায় 2টো লোকের চাকরি হয়নি, উল্টে যারা চাকরি করত তাদের চাকরি ছাঁটাই হচ্ছে। ব্যাংকগুলো দেখছেন না, বলছে সব ব্যাংককে আমি একত্রিত করে দেবো। রাষ্ট্রায়ত্তকরণ করেছিল ইন্দিরা গান্ধী, মানুষের জন্য ব্যাংকগুলো করেছিল, গরিব মানুষের জন্য। আর এরা বলছে সব ব্যাংকে এখন একটা করে আমি স্টাফ কমিয়ে দেব। তাহলে কর্মসংস্থান হবে না, কর্ম থেকে বিচ্যুত হবে। ভারতবর্ষে এই বিজেপি সেই রাস্তায় হাঁটছে। কি বললো? বললো ভারতবর্ষের যত শিল্পপতি, এই শিল্পপতিদের হাজার হাজার কোটি টাকা সব মেরে দিয়েছে শিল্পপতিরা। আমি কোন শিল্পপতিকে ছাড়বো না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে কোন শিল্পপতিকে ছাড়বো না। একটা হিন্দিতে আছে, উনি তো হিন্দি বলেন, ওনারা অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না, তবু আমি বলি ওনার ডায়লগটা, मैं नहीं खाऊंगा না খানে दूंगा। ভাই আমার কথা নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে না খাউঙ্গা না খানে दूंगा। আমি নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। ভালো কথা বললেন। আমরা কি দেখলাম? ভারতবর্ষের মানুষ কি দেখলো? নীরব মোদী, ভারতবর্ষের বৃহৎ শিল্পপতি, কয়েক হাজার কোটি টাকা মেরে নিয়ে ভারতবর্ষ থেকে পালিয়ে গেল। তারপর কে দেখলাম? চেলসি মেহুল, সেও কয়েক হাজার কোটি টাকা স্টেট ব্যাংক থেকে মেরে নিয়ে পালিয়ে গেল। আমরা বলি শুনুন নরেন্দ্র মোদী, আপনি শুধু মিথ্যে প্রচার করলেন, শিল্পপতিদের ছাড়বেন না।
बोले मैं चौकीदार हूं, मैं भारतवर्ष का चौकीदार हूं, मैं प्रधानमंत्री नहीं हूं। কিরকম চৌকিদার ভারতবর্ষের প্রধানমন্ত্রী? কিরকম চৌকিদার? হাজার হাজার টাকা মেরে নিয়ে কোটি কয়েকজন শিল্পপতি, 24 থেকে 25টা শিল্পপতি। জেনে রাখুন, এই শিল্পপতিদের বাড়ি কোথায় জানেন? জানেন? বিজেপিকে প্রশ্ন করবেন, বিজেপি ভোট চাইতে গেলে প্রশ্ন করবেন। যে শিল্পপতিরা ভারতবর্ষ থেকে টাকা লুট করে পালিয়ে গেল বিজেপির নেতৃত্বে, তাদের সবার বাড়ি হচ্ছে গুজরাটে। গুজরাট, যে গুজরাটে প্রধানমন্ত্রীর বাড়ি, যে গুজরাটে অমিত শাহর বাড়ি, সেই রাজ্য থেকে 24 জন শিল্পপতি হাজার হাজার কোটি টাকা নিয়ে ভারতবর্ষ থেকে পালিয়ে গেল। না খাউঙ্গা না খানে दूंगा। কি বললেন? मैं चौकीदार हूं, भारतवर्ष का चौकीदार हूं, मैं प्रधानमंत्री नहीं हूं, मैं चौकीदार हूं। কিরকম চৌকিদার আপনি? কিরকম চৌকিদার? দেশ পাহারা দিচ্ছেন না দেশকে লুট করার ব্যবস্থা করছেন? তাই আমরা বলি, আপনি ডায়লগটা বলেছিলেন না, না খাউঙ্গা না খানে दूंगा। আমরা বলি, आप नरेंद्र मोदी এই শিল্পপতিদের खाने भी दिया, लूटने भी दिया और भागने भी रास्ता आप नरेंद्र मोदी बनाए दिया। ভারতবর্ষের মানুষকে বোকা ভেবেছেন? ভারতবর্ষকে ধ্বংস করে দিলেন। আজকে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো শেষ। আজকে আমরা দেখলাম ভারতবর্ষে যা নির্বাচন হয়, যেখানে নির্বাচন হয়, বিভিন্ন রাজ্যে নির্বাচনে বিজেপি হেরে গেলে সঙ্গে সঙ্গে সেখানে এমএলএদের কিনে নিল। আরে ভাই, ও বিরোধী এমএলএ, ওকে কিনে নাও, পকেটে ঢুকিয়ে নাও, ঢুকিয়ে সেখানে সরকার তৈরি করবে। এখন একতন্ত্র, হিন্দু রাষ্ট্র। এত টাকা কোথায় পেলেন ভাই? হাজার হাজার কোটি টাকা বিজেপি পাচ্ছ কোথায়? হবে, পাপ বাপকে ছাড়ে না, জেনে রাখুন, পাপ বাপকে ছাড়ে না। সুপ্রিম কোর্ট বলছে, আজকের পেপারেও বেরিয়েছে, যে স্টেট ব্যাংকের নির্বাচনী বন্ডের নামে কোন কোন শিল্পপতি কত টাকা বিজেপিকে দিয়েছে তার হিসেবটা দিতে হবে। আমরা ওই হিসেবটা চাইছি। বলুন কোন শিল্পপতি? আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে গেলাম, এই গুজরাটে যে 24 জন শিল্পপতি ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামোকে ধ্বংস করে লুট করে ভারতবর্ষ ছেড়ে পালিয়ে গেছে, তার সর্ববৃহৎ শিল্পপতিরা বিজেপিকে টাকা দিয়েছে, বিজেপির ফান্ডে টাকা দিয়েছে। আমি বলবো না, আগামী কালের মধ্যে সুপ্রিম কোর্টে রায় বেরোবে। সুপ্রিম কোর্ট বলবে কত টাকা বিজেপির ফান্ডে কোন শিল্পপতি দিয়েছে। নাটক করছেন, না খাউঙ্গা না খানে दूंगा। আজকে ভারতবর্ষে লুটেরা করছে, লুটেরা। বলুন তো, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা বারবার দাবি করলাম, পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করলেন, আমাদের গরিব মানুষরা কাজ করেছে, তাদের 100 দিনের প্রকল্পের টাকাটা দিন। গরিব মানুষ, অথচ কেন্দ্র সরকার টাকাটা দিল না। উল্টে কি বলল? বলল পশ্চিম বাংলায় টাকা দিয়েছিলাম, সে টাকা তৃণমূলরা চুরি করে নিয়েছে। সাংবাদিকরা আছে এখানে, আমি তাদের সামনে প্রশ্ন করছি, সাংবাদিকের সামনে আমি প্রশ্ন করছি, 2021-22, 2022-23, 2024-25 3 বছর, তিনটি অর্থ বছর পশ্চিম বাংলার 100 দিনের প্রকল্পে একটি পয়সাও দেয়নি। লিখুন। আর আমি চ্যালেঞ্জ করছি, কোন বিজেপির নেতা যদি বক্তব্য শুনেন,
আগামীকাল উত্তর দিয়ে যাবেন। প্রধানমন্ত্রী পশ্চিম বাংলায় এসে বলছে मैं तो টাকা দিয়ে দিগা लेकिन তৃণমূল কা লুট করে লিয়া। এত বড় মিথ্যাবাদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমরা চ্যালেঞ্জ করছি, শ্বেতপত্র প্রকাশ করুন, করুন শ্বেতপত্র প্রকাশ। আমি এই টাকা দিয়েছি প্রতি বছর, বলুন। মিথ্যাচার। আজকে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী, এত কষ্ট করে এই স্বল্প ইনকামের মধ্যেও আজকে 100 দিনের প্রকল্পের 68 লক্ষ শ্রম দিবসের প্রতিটি বাড়িতে যারা কাজ করেছিল তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছেন। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা 1 পয়সাও দেননি। ভারতবর্ষের সরকার, তোমরা বাংলা থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছ, আমার আপনার পকেটের ট্যাক্স। এটা বিজেপির বাপের টাকা নাকি? বিজেপির প্রত্যেক টাকা নাকি? আমার আপনার পকেটের টাকা, ট্যাক্সের টাকা নিয়ে যাচ্ছ। আমার টাকা তুমি দিলে না, 3 বছর তুমি আমার টাকা আটকে দিলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার এই সামান্য স্বার্থ অর্থ নিয়ে তিনি আজকে বাংলার মানুষের প্রতিটি পরিবারে যারা কাজ করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছেন। একজন মিথ্যাবাদী ভারতবর্ষের সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যারেন্টি দিচ্ছে। মোদী কা গ্যারেন্টি? পেপার দেখুন, আপনি আনন্দবাজার খুলুন, বর্তমান খুলুন। মোদী কা গ্যারেন্টি? কি গ্যারেন্টি? কি গ্যারেন্টি? পয়সা দিয়েছো কৃষকদের জন্য, গরিব মানুষের জন্য। বাংলা আবাস যোজনা আমরা বলছি না, আবাস যোজনা। আবাস যোজনার টাকা কোথায় গেল? অনেক গরিব মানুষ মাথার ছাদটা খুলে ফেলেছে, তার বাড়িটা পাকা হবে। আজকে সে ত্রিপলের নিচে বাস করছে। ভারত সরকার বলল টাকা দেব, আজ পর্যন্ত পয়সা দেয়নি। শুনে রাখুন, আমি মা বোনদের বলছি, গরিব মানুষদের বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় টাইম দিয়েছেন 1 মে। 1 মে ভারতবর্ষের সরকারকে বলেছে 1 মের মধ্যে আবাস যোজনার টাকা আপনি পৌঁছে দিন। আর 1 মের মধ্যে যদি টাকা না দেয়, পশ্চিম বাংলার আপনার আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ি তৈরি করে দেবে, আপনার টাকা পৌঁছে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পৌঁছে দেবে। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় গ্যারান্টি? ভারতবর্ষের বিজেপি বলুন কোথায় গ্যারান্টি? আমি মা বড়দের প্রশ্ন করবো, বলুন একটা মিথ্যাবাদী গ্যারান্টি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি বলুন তো মা বোনেরা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? পঞ্চায়েত নির্বাচনের পর কি বলেছিলেন? যে মা বোনেদের আমি 500 টাকা লক্ষ্মীর ভান্ডারটা আমি 1000 টাকা করে দেব। কে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পাচ্ছেন তো ভাই? হাত তুলুন না মা বোনেরা। পাচ্ছেন তো লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, আর এসটি এসসিরা 1200 টাকা পাচ্ছেন তো? তাহলে গ্যারেন্টিটা কে? কে গ্যারেন্টার? মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টার। সে আপনার টাকা পৌঁছে দিয়েছে। আরেকটা গ্যারেন্টার ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মিথ্যাবাদী গ্যারেন্টার। তাই আমি আপনাদের প্রশ্ন করি, বলুন ভোট কাকে দেবেন? মোদি না দিদি? বলুন মোদি না দিদি? দিদি। মোদি না দিদি? দিদি। হ্যাঁ, দিদিকে আপনাদের ভোট দিতে হবে। দিদি মানেই গ্যারেন্টি। দিদি মানে আপনার পাশে থাকবে, আপনার বিপদে আপনার পাশে থাকবে। তাই আমরা মনে করি ভারতবর্ষের একটা মিথ্যাবাদী সরকার এবারের নির্বাচনে ভারতবর্ষে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছি। যেমন বলেছিল 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে কি বলেছিল মনে আছে আপনাদের? মনে আছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের জেলার পাশে জেলা বাঁকুড়াতে সভা করতে এসে নরেন্দ্র মোদী বলল, এই অমিত শাহ বলল, ইস বার 200 পার। এটাকে বলে উঠলো, সবাই মুখস্থ হয়ে আছে, ইস বার 200 পার। অর্থাৎ 2021 সালের বিধানসভায় বিজেপি 200 ভোট, 200 এমএলএ জিতে ক্ষমতায় আসবে। আর বাংলার মানুষ
2021 সালে অমিত শাহকে 200টি থাপ্পড় মেরে বাংলা থেকে তাড়িয়ে দিয়ে বলল এখানে কোনো পদ্ম চাষ হবে না, এটা ঘাস ফুলের চাষ, এই ঘাস ফুলের চাষ বাংলায় হবে, পদ্ম হবে না। আবার শুরু হয়েছে। তপন বলছিল কেন এতদিন ধরে নির্বাচন জানেন? একটাই কারণ, আবার ডেলি প্যাসেঞ্জার করবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। দিল্লি কলকাতা, দিল্লি কলকাতা রোজ আসবে যাবে। মমতা কো হারানে হোগা, তৃণমূল কো হারানে হোগা, চলে আসবে। আর অমিত শাহ আসবে। এই জন্যই যত দেরি করে সম্ভব পশ্চিম বাংলায় নির্বাচনটা করো। এখানে ডেলি প্যাসেঞ্জার করে বাংলার মানুষকে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে নির্বাচনে আমাদের জিততে হবে। কিন্তু আমি আপনাদের বলে গেলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের 64টা প্রকল্প, 64টা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। এখানে যত হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, যত মা বোনেরা এখানে আছেন, একজন বলুন, একজন দাঁড়িয়ে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের 64টা প্রকল্পের আমি একটাও কিছু পাইনি। একজন বলুন। সে বিনা পয়সায় রেশনের চাল হোক, সবুজ সাথী সাইকেল হোক, সে আপনার লক্ষ্মীর ভান্ডার হোক, বলুন, স্বাস্থ্যসাথী কার্ড হোক, বাংলায় এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি। তাই বাংলার মানুষ প্রস্তুত হয়ে আছে। এইবারে একটা সুযোগ এসেছে, আমি আপনাদের বলছি, ভারতবর্ষে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতবর্ষের সব রাজনৈতিক দল আজকে লক্ষ্য রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হয়, বাংলায় কি হয়। আমি আপনাদের হাত জোড়ো করে অনুরোধ করব, আর বিজেপি নয়, আর দিলীপ ঘোষ নয়। পশ্চিম বাংলায় 42টা লোকসভা আসন, পশ্চিম বাংলায় 42টা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 42টা আসন দিয়ে দিল্লির বুকে পৌঁছে দিতে হবে। এক সময় নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, চলো দিল্লি চলো, চলো দিল্লি চলো। আজ বাংলায় তৃণমূল কংগ্রেস ডাক দিয়েছে, চলো দিল্লি চলো, চলো দিল্লি চলো। এই অপদার্থ বিজেপি সরকারকে ভারতবর্ষ থেকে সরাতে হবে। ভারতবর্ষের সব রাজনৈতিক দল আজকে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, বাংলায় একটা বাঘিনী আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের সব রাজনৈতিক দল ব্রিগেডের দিকে তাকিয়েছিল। 10 দিনে ব্রিগেড কত লোক হবে কলকাতায়, সবাই তাকিয়েছিল। লক্ষ লক্ষ লোকের জমায়েত হয়েছে। ভারতবর্ষের সব রাজনৈতিক দল স্বীকার করে নিয়েছে, হ্যাঁ, ভারতবর্ষের এই অপদার্থ নরেন্দ্র মোদী, এই বিজেপির প্রধানমন্ত্রীকে যদি কেউ ঘাড় ধাক্কা দিয়ে তাড়াতে পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ভারতবর্ষের সব রাজনৈতিক দল স্বীকার করে নিয়েছে। তাই লড়াইটা আমাদের একটু জোর, লড়াইটা জোরদার করতে হবে। লক্ষ লক্ষ ভোটে হারাতে হবে। মানুষকে যারা বঞ্চনা করেছে, গরিব মানুষের পেটে যারা লাথি মেরেছে, সেই রাজনৈতিক দল বিজেপিকে একটাও ভোট দেবেন না। আপনারা শপথ নিয়ে বাড়ি যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে। আমাদের এখানকার প্রার্থী জুন মালিয়া আপনাদের আশীর্বাদ চাইছে, আপনাদের আশীর্বাদ চাইছে। আপনারা তাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এবারের নির্বাচনে দিলীপ ঘোষকে হারিয়ে বাংলায় 42 করার জন্য আপনাদের কাছে আবেদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের প্রার্থী জুল মালিয়ার সমর্থনে প্রত্যেকটি বুথে বুথে আমরা তার সেই কথা নিয়ে একটা নির্ণায়ক ভূমিকা আমরা গ্রহণ করব। আমরা এরপরে আমরা কথা শুনে নেব আমাদের জেলার অভিভাবক, আমাদের জেলা
সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সুজয় হাজরা মহোদয়ের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা আজকে সবাই আমরা শুনে নেব। আমাদের প্রার্থী তিনি রওনা দিয়েছেন আর খুব কম সময়ের মধ্যে এই সভায় পৌঁছাবেন। আমি সমস্ত উপস্থিত আজকে যারা আমাদের কর্মী সংগঠকরা এসছেন সবাইকে ধৈর্য ধরে বসার জন্য অনুরোধ করছি। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে। আমাদের দলের পক্ষে বৃষ্টি খুব শুভ, কারণ আমাদের দলের সিম্বল ঘাসের উপরে জোড়া ফুল। বৃষ্টি পড়া মানেই ঘাস উজ্জীবিত হবে। প্রখর রোদে ঘাস শুকিয়ে গেলে বৃষ্টি পড়া মানে ঘাসের সঙ্গে যারা যুক্ত তারাও উজ্জীবিত। আমাদের প্রার্থী যিনি হয়েছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন, কারণ বুঝতে পেরেছেন যে সকাল থেকে লম্বা শিডিউল। সকালবেলা 11টা থেকে শুরু করেছেন, পরপর প্রোগ্রাম হচ্ছে। এবারে রাস্তায় আস্তে আস্তে অনেক মায়েরা রাস্তায় দাঁড়িয়ে আছে, সেখানে শিডিউল নেই, প্রোগ্রাম নেই, কিন্তু মায়েরা হাত ধরে তার সঙ্গে একটু কথা বলতে চাইছেন। তো স্বাভাবিকভাবেই একটু আসতে দেরি হচ্ছে, তার জন্য আমি একটু দুঃখ প্রকাশ করে নিলাম আপনাদের কাছে। আমাদের প্রার্থী কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। তো দেখুন, এবারে আমাদের এই যে নির্বাচন, এই নির্বাচনে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি মানুষের অধিকার ফিরে পাওয়ার লড়াই। অর্থাৎ আমি একজন মানুষ হিসাবে সংবিধান আমাকে যে রাইট দিয়েছে, যে অধিকার দিয়েছে, এই যে ধরুন আমার মায়েরা এখানে আছেন বসে, হয়তো আপনারা অনেকেই জানেন না যে সংবিধান আপনাদেরকে কি অধিকার দিয়েছে। আগে জানতো যে মায়েরা মেয়ে মানেই একটা বয়সে মেয়ের বিয়ে হবে, মেয়ে শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর শাশুড়ি যা বলবে তাই করবে, তাদের স্বাধীনতা বলে কোনো জায়গা ছিল না। বিদ্যাসাগর মহাশয় যে জেলায় আমি থাকি, আমি অন্য জেলায় গেলে, অন্য রাজ্যে গেলে বিদ্যাসাগর মহাশয়ের কথা বলে নিজেকে তাদের কাছে বড় বলে মনে হয়, কারণ বিদ্যাসাগর মহাশয় হচ্ছেন প্রথম সেই মহিষী যিনি নারী ক্ষমতায়নের কথা বলেছিলেন, নারী শিক্ষায়নের কথা বলেছিলেন। কারণ তিনি প্রথম বলেছিলেন যে একটা সমাজ ব্যবস্থাকে যদি এগিয়ে আনতে হয়, যদি একটা সমাজকে শক্তিশালী করতে হয়, তাহলে পুরুষ এবং মহিলার সমান অধিকার থাকতে হবে। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পরে একটু একটু করে আমরা 77 বছর পেরিয়ে গেলাম। সারা ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলগুলো ভোট এলে মহিলাদের কথা বলে, নারী উন্নয়নের কথা বলে, কিন্তু বাস্তবে ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসই একমাত্র রাজনৈতিক দল এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনি এই উপলব্ধিকে বাস্তবায়ন করেছেন যেটা বিদ্যাসাগর মহাশয় চেয়েছিলেন, পুরুষ এবং নারীর সমান অধিকার হিসাবে। পঞ্চায়েত ব্যবস্থায় 50% সংরক্ষণ। আমরা তাই আমাদের দিদির পাশে থাকব। আর আমাদের এই লোকসভা নির্বাচনে আমরা বলছি তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়াটা বড় কথা নয়, আমরা বলছি যে আপনাদের যে অধিকার, কি অধিকার? সংবিধান বলছে আমি যদি শ্রম দান করি, শ্রমের বিনিময়ে পারিশ্রমিক আমাকে দিতে হবে, এটা আমার অধিকার। সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। আমি যদি সকালবেলায় তপনদা আমাকে বলল যে ভাই এটা মাটিটা কেটে দিতে হবে, তো আমি এই মাটি কেটে দেওয়ার পরে সন্ধ্যেবেলায় ফিরে যাওয়ার সময়তে
পারিশ্রমিক হিসাবে তপনদা আমাকে টাকাটা দিতে বাধ্য, কারণ আমি শ্রম দান করেছি। তাহলে কি এমন বাংলার শ্রমজীবী কৃষিজীবী মানুষরা ক্ষতি করলো, কি এমন অন্যায় করলো? 2021 সালের ডিসেম্বর মাসের পর থেকে মানুষ কাজ করার পরে কেন তাদের 100 দিনের কাজের টাকা আটকে দেওয়া হলো? 100 দিনের কাজের টাকা 2021 সালের ডিসেম্বর মাসের পর থেকে বন্ধ। আমাদের মুখ্যমন্ত্রী দিল্লিতে গেলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বসলেন, বললেন প্রধানমন্ত্রী জি, আমার বাংলার শ্রমজীবী কৃষিজীবী মানুষের টাকা আপনি ফেরত দেন, কেন আপনি আটকে রেখেছেন? বললো ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। দিদি এলেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য মন্ত্রীরা আবার দিল্লিতে গেলেন, প্রধানমন্ত্রীর কাছে আবার আবেদন করলেন যে বাংলার মানুষগুলোর টাকাটা ফেরত দেন। বললো না না, বাংলায় একটু নাকি দুর্নীতি হয়েছে, বাংলায় 100 দিনের কাজে নাকি দুর্নীতি হয়েছে। তো মুখ্যমন্ত্রী বললেন যে ভালো কথা প্রধানমন্ত্রীজি, আপনি দয়া করে একটু যা যা করার আছে আপনি সেগুলো করুন। 2021 সালের ডিসেম্বর মাসের পর থেকে বাংলাতে 400টা কেন্দ্র থেকে প্রতিনিধি দল এসেছে, বাংলায় ঘুরেছে, বাংলায় খেয়েছে, কিন্তু দিল্লিতে গিয়ে বাবুদের কাছে রিপোর্ট দিয়েছে, মানে নরেন বাবুর কাছে রিপোর্ট দিয়েছে যে বাংলায় কোথাও কোথাও 100 দিনের কাজ করতে গিয়ে 2% 5% ত্রুটি বিচ্যুতি আমরা ধরা পড়েছে আমাদের চোখে। তো আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে যদি 5% কোথাও কাজ করতে গিয়ে ভুল হয়ে থাকে মাস্টার রোলে, ওই 5% বাদ দিয়ে বাকি মানুষগুলোর টাকা ফেরত দেন। কি দেখলাম? ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে চলছে, 27% ভুয়ো মাস্টার রোল উত্তরপ্রদেশ টাকা পায়, রাজস্থানে 23% ভুয়ো মাস্টার রোল রাজস্থান টাকা পায়, গুজরাটে 18% ভুয়ো মাস্টার রোল গুজরাট টাকা পায়, কিন্তু বাংলার টাকার দেখা নেই। কারণ 2021-এ বাংলার মানুষগুলো যারা প্রতিদিন বাংলায় এলো, ডবল ইঞ্জিনের স্বপ্ন দেখালো, বাংলাকে সোনায় মুড়ে দেওয়ার স্বপ্ন দেখালো, বাংলার মানুষ তাদের কথা বিশ্বাস করেনি। যাকে এখান থেকে ভোট দিয়ে দিল্লিতে পাঠিয়েছিলেন, এখানে অনেকে আছেন, মিথ্যাচারের উপরে ধর্মের বীজ ঢুকিয়ে দিয়ে অনেককে বিভ্রান্ত করে 2019 সালে যাকে এখান থেকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেছিলেন, যিনি মিথ্যাচার করে আপনাদের ভোটটা নিয়ে পালিয়ে গিয়েছিলেন, যার দায়িত্ব ছিল দিল্লিতে গিয়ে বলা যে প্রধানমন্ত্রী জি, আমার মোহনপুরের যারা 100 দিনের কাজ করেছে তাদের টাকাটা দেন, উল্টে গিয়ে বলছে বাবা বাবা বাবা, বাংলার মানুষগুলো খুব বেঈমান, বাঙালিগুলো খুব বেঈমান, বাংলার শ্রমজীবী কৃষিজীবী মানুষের টাকা দেওয়া যাবে না। এই তো ভোট আসবে, আবার তো ওই বাবুরা আসবে, এলে কি বলবেন? অবশ্য একটু সমস্যা আছে এখন আবার, কারণ চারিদিকে গোগড়ো ঘোড়া কেউটে, এখন শুনছি আমাদের এই বর্ডারের পাশে তমলুক কেন্দ্র আছে, সেখানে আবার চন্দ্রবোড়াও এসে দাঁড়িয়ে গেছে, খুব মুশকিল। পরশুদিনই দেখলাম যে যিনি তমলুক কেন্দ্রের প্রার্থী হয়েছেন তিনি বললেন আমি মাঝে মাঝে চন্দ্রবোড়াও হয়ে যায়। একটু মা বোনেদের কাছে আমার অনুরোধ, একটা দলে কোনো মানুষ নেই, কেউ বলছে আমি গোগড়ো, কেউ বলছে আমি ঢোড়া, কেউ বলছে আমি কেউটো, আবার যিনি সামনে আপনাদের বর্ডারে তমলুকের প্রার্থী বলছে আমি চন্দ্রবোড়া। তো আমি জানি না এখনো আমাদের এখানে কে প্রার্থী হবেন,
এলে জিজ্ঞেস করবেন 2019 সালে তোমাকে ভোট দিয়ে দিল্লিতে পাঠিয়েছি, বলো কেন আমাদের 100 দিনের কাজের টাকা বাকি, বলো কেন আমার আবাস প্লাসের টাকা বাকি, বলো এই 5 বছরে মোহনপুরে তুমি কটা কলেজ করেছো, কটা পলিটেকনিক কলেজ করেছো, কটা বিশ্ববিদ্যালয় করেছো, কটা মানুষের পাশে দাঁড়িয়েছো, কটা লাইট করেছো, কটা মানুষের বিপদে তার পাশে দাঁড়িয়েছো। উত্তর আসবে কেন? এই যে অযোধ্যায় রাম মন্দির হলো, তো আমার বাড়ির পাশে ছোট ভাই এসে বলল, দাদা কলেজে পড়ছি, বলছি যে এবারে তো অযোধ্যা রাম মন্দির হয়ে গেল, আর কি আছে, মোদি কা গ্যারান্টি, মোদি কা গ্যারান্টি। তাকে আমি বললাম, রাম মন্দির তো তৈরি হলো, এখনো তুমি বেকার। রাম মন্দির তৈরি হলো, এখনো তুমি বেকার। কষ্ট করে পড়াশোনা করে লাভটা কি তোমার? একটা ফুটো বাটি নিয়ে রাম মন্দিরে যা, সার্টিফিকেট গুলো পুড়িয়ে দিয়ে এই বিজেপির সরকারের আমলে ভিক্ষা করে খা। কারণ এই সরকারের সময়তে কোথায় পেট্রোল ডিজেলের দাম গিয়ে পৌঁছেছে, কোথায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গিয়ে পৌঁছেছে। পিছনে দাঁড়িয়ে যারা শুনছে বিজেপির কেউ কেউ কি বলছে, ওই দেখেছিস তোদের নেত্রী বড় বড় কথা বলে না, যে আমরা বাংলার সব কাজ করে দিই, দেখেছিস আমরা চাবি ঘুরিয়ে দিয়েছি, তোদের টাকা সব বন্ধ। আসলে কি তাই? আসলে কি তাই? এই যে মায়েরা বসে আছে, প্যাকেটজাত মুড়ির যে প্যাকেট, 5% জিএসটি। দুপুরে ভাত খাবো, প্যাকেটজাত চাল 5% জিএসটি। রাত্রেবেলায় একটু আটা খাবো, আটার প্যাকেটজাত আটার উপরে 5% জিএসটি। এই আবার আপনার জিএসটির টাকাটা কে নিয়ে যাচ্ছে? দিল্লি। এই যে ধরুন এখানে দীনেন্দা বসে আছে, দীনেন্দা ইনকাম ট্যাক্স দেয়, প্রদ্যুৎদা বসে আছে ইনকাম ট্যাক্স দেয়, মাখন বাবু বসে আছে ইনকাম ট্যাক্স দেয়, আমিও বছরে 4 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দিই। আমি তো বাংলায় থাকি, আমি তো বাংলার খাই, আমার তো মাতৃভূমি বাংলা। তাহলে আমার ইনকাম ট্যাক্সের টাকাটা কে নিয়ে যাচ্ছে? দিল্লির আয়কর দপ্তর। শুধু গত 5 বছরে বাংলা থেকে আমার আপনার দেওয়া ট্যাক্সের পরিমাণ 4.5 লক্ষ কোটি টাকা। বাংলা থেকে 4.5 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেছে। বাংলার প্রাপ্য 1,60,000 কোটি টাকা জোর করে আদায় করে বলছে, যা টাকা দেব না, আমার ক্ষমতা আছে আমি দেব না। আমি বাংলা বিদ্বেষী, আমি বাঙালি বিদ্বেষী, বাংলার মানুষরা আমাকে ভোট দেয়নি, আমি বাংলাকে টাকা দেব না। তাই আমাদের লড়াই, আমাদের অধিকার আমাদেরকে ফিরে পেতে হবে। দিল্লিতে আমাদের এখানকার লোকসভার প্রার্থীকে পাঠাতে হবে। কারণ 2014 সাল থেকে 2019 সাল এখানকার সাংসদ যিনি ছিলেন, বলুন তো, 2014 থেকে 2019 সাল পর্যন্ত বাংলা থেকে 34টা সাংসদ দিল্লিতে গিয়েছিল। 100 দিনের টাকা বন্ধ হয়নি। আমরা বলিনি, কেন্দ্রের সরকার বলছে 2018-19, 2019-20, 2020-21 বর্ষে 100 দিনের কাজে বাংলা প্রথম। কে বলছে? আমরা বলছি, তৃণমূল কংগ্রেস বলছে। কেন্দ্রীয় সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের রিপোর্ট বলছে 100 দিনের কাজে বাংলা প্রথম। তাহলে আমাদের ন্যায্য অধিকারের টাকা, আমাদের আবাস প্লাসের টাকা, আমাদের মা বোনেদের অধিকারের টাকা পাওয়ার জন্য
আমাদের প্রত্যেককে দিল্লিতে আমাদের প্রার্থীকে পাঠাতে হবে, কারণ আমাদের অধিকার যদি ফিরে পেতে হয় তাহলে দিল্লিতে সাংসদ পাঠিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতে হবে। তাই আমরা বলছি, জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন। আমাদের স্লোগান এবারের নির্বাচনে নিজের অধিকার রক্ষার লড়াইয়ের জন্য আমাদেরকে দিল্লিতে আমাদের প্রার্থীকে পাঠাতে হবে। সেই জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন স্লোগান, যেটা ব্রিগেডে আছড়ে পড়েছিল, আর আমাদের এখানের আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছাতে গেলে, আমাদের অধিকারের আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদের প্রত্যেককে আওয়াজ তুলতে হবে, জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন। একটু ওয়েট করে যান, এসে উপস্থিত হবেন। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, এই সরস্বতী পুজোর সময় গিয়েছিলাম। এখন আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে 100 জনের মধ্যে 85 জন হচ্ছে যে শুধুমাত্র আমাদের মহিলা স্টুডেন্ট। 2019 সালের লোকসভা নির্বাচনে মাত্র 18টা সিট পেয়ে এই মোহনপুর এলাকায় যে তাণ্ডব, যে অত্যাচার নামিয়ে এনেছিল, তার থেকে আমাদের প্রত্যেককে সাবধান হতে হবে, প্রত্যেককে সজাগ থাকতে হবে, প্রত্যেককে পাড়ায় পাড়ায় প্রতিবেশীদের কাছে বলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই বাংলার শান্তি, মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাংলার সম্প্রীতি, মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাংলার ঐক্য, মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাংলার ভ্রাতৃত্ববোধ। সবাইকে নমস্কার, ধন্যবাদ, সালাম, আদাব, জহর জানিয়ে বুঝতে পেরেছি আমার যেহেতু রমজান মাস শুরু হয়েছে, অনেক রোজাদার ভাই আমার মায়েরা এখানে এসেছেন, তাদের আমি এবং আমার এখানে যারা মায়েরা, যারা আমার এত সংখ্যক এই মোহনপুরের মানুষ উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে নতমস্তকে প্রণাম, জহর, সেলাম, আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আর একবার জোরে জোরে বলতে হবে, আগামী 25শে মে আসছে দিন, বলুন, আগামী 25শে মে আসছে দিন, জোড়া ফুলে ভোট, আগামী 25শে মে আসছে দিন। জোড়া ফুলে ভোট। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তিনি এসে পৌঁছেছেন, তাকে এরপরে আমরা কিছু কথা আমাদের একটু বসে যাবেন। বিধায়কের কোথাও তিল ধরনের জায়গা নেই। 4টে থেকে আপনারা এখানে উপস্থিত আছেন, সভা চলছে। কয়েক মিনিটের মধ্যে এখানে উপস্থিত হয়ে যাবেন, আপনারা ওনার বক্তব্য শুনবেন। আজকে আমাদের দলের প্রার্থী মেদিনীপুর লোকসভা কেন্দ্রের শ্রীমতী জুনমনিয়ার সমর্থনে সকাল থেকে দাঁতন বিধানসভার অন্তর্গত দাঁতন 2 নম্বর ব্লক এবং এই মোহনপুর ব্লকে বিভিন্ন কর্মসূচি চলছে আমাদের দলের তৃণমূল কংগ্রেসের। তাতে উপস্থিত হয়েছেন, আমাদের একটু আগে বক্তব্য রাখলেন এবং অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের জেলার প্রিয় সভাপতি তৃণমূল কংগ্রেসের শ্রী সুজয় হাজরা, আমাদের রাজ্য কমিটির সম্পাদক নারায়ণগড়ের প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ বক্তব্য রেখেছেন, মানিকবাবু আছেন, এই ব্লকের সভাপতি তপন প্রধান আছেন, ব্লকের সমস্ত শাখা সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা আছেন, জনপ্রতিনিধিরা আছেন। সর্বোপরি আমাদের দলের বক্তব্য শোনার জন্য হাজার হাজার মায়েরা, বোনেরা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি সবাইকেই আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। যারা সামনে বসে আছেন, ছাত্র যুবক, বয়স্ক মানুষ, বয়স্কদের প্রণাম জানাই।
47 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, অনেক নির্বাচন হয়েছে, বিভিন্ন দল ক্ষমতায় আছে, ক্ষমতায় এসেছে গেছে। গত 14 সাল থেকে কংগ্রেস গভর্নমেন্ট পরাজিত হওয়ার পর বিজেপি দল ক্ষমতায় আছে। আমরা খুব যারা এখানে বসে আছি উপরে বা নিচে বা মোহনপুরবাসী, আমরা তো ভাবছি প্রতিবারও তো নির্বাচন হয়, এবারেও 5 বছর অন্তর নির্বাচন হচ্ছে, আমরা ভোটটা দেব। 19 সালে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল, কিন্তু এবারে নির্বাচনটা আমাদের একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে নির্বাচন হচ্ছে। হয়তো দেখা যাবে যারা 25শে মে আপনারা ভোট দেবেন, আমরা জানি না, হয়তো এইটাই ভারতবর্ষের ইতিহাসে শেষ ভোট। আর কোনোদিন ভোট হবে কিনা মানুষের মধ্যে সেই শঙ্কাও জেগেছে। এবারে যদি বিজেপি ক্ষমতায় আসে, ভবিষ্যতে হয়তো পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন বলছে একসঙ্গে করব, হয়তো একদলীয় রাষ্ট্রপতি শাসনও জারি হতে পারে। তখন আমাদেরকে আর মিছিল মিটিংয়ে আসতেও হবে না, ভোট দিতেও হবে না। এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। হয় খাদের নিচে 2 কিলোমিটার নিচু খাদ, পড়ে গেলে খুঁজেও পাওয়া যাবে না, মৃতদেহ খুঁজেও পাওয়া যাবে না। সেই খাদের কিনারা থেকে পাহাড়ের ধারে আমাদেরকে হয় বাঁচতে হবে, নাহলে খাদে ঝাঁপ দিতে হবে, নাহলে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেবে। তাই বাংলার জনগণের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তথা ভারতবর্ষের মানুষের কাছে আবেদন জানিয়েছেন যে বাংলাকে বাঁচাতে হবে। আমাদের মাতৃভূমি, আমাদের দেশ, ভারতকে বাঁচাতে হবে, নইলে দেশটা ধ্বংস হয়ে যাবে। এত মানুষ আছে, আমরা প্রতি 5 বছর অন্তর ভোট দিই, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 10 বছর পঞ্চায়েত, বিধানসভা, লোকসভায় ভোট দিই। ভোট মানুষ কেন দেয়? আমরা কেন দিই? আপনারা কেন দিন? সবাই দিচ্ছে, আমিও দিচ্ছি। সবাই ভোট দিতে যাচ্ছে, আমিও যাচ্ছি। সবাই বলছে রোববার দিন ভোট হবে, আমিও রোববার দিন যাব। বিষয়টা কিন্তু সেটা নয়। একজন মানুষ বা নাগরিকের, রিক্সাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, গরিব ক্ষেত মজুর হোক, স্কুলের মাস্টারমশাই হোক, ছোট ব্যবসাদার হোক, বাড়ির গৃহবধূ হোক, মায়েরা হোক, দাদারা হোক, 5 বছর অন্তর একবার সুযোগ 1 সেকেন্ডের জন্য আমরা পাই। আমার বাড়ি 4টে ভোট, 3টে ভোট, 5টা ভোট, আমি, আমার স্ত্রী, আমার বাবা মা, আমার ভাই, ভাইয়ের স্ত্রী, 6টা ভোট দিতে যাব। লাইনে দাঁড়ালাম, ভিতরে ঢুকলাম, প্রিসাইডিং অফিসার একটা আঙ্গুলে কালি লেগে দিলেন, পছন্দ মতন ভোট দিলাম, বেরিয়ে এলাম। বাড়ির লোকরা তাই করলো, আপনারাও তাই করেন, সবাই আমরা তাই করি। আমাদের 5 বছরে কোনো মানুষের কোনো অধিকার থাকে না। আমরা যখন ভোটটা দিতে যাচ্ছি তখন চিন্তাও করি না যে আমাদের দেশে মানুষের ক্ষমতা কতটুকু। 5 বছরের জন্য, 1 সেকেন্ডের জন্য আপনি একবার সুযোগ পাবেন, তারপরে 5 বছর আপনি কান্নাকাটি করুন, মরে যান, চলে যান,
জাহান্নামে যান, আপনার বলার কোনো আর জায়গা নেই। আমরা অনেকেই কথাটা ভাবি না, কিন্তু এটা ভাবতে হবে যে ওই একটা ভোট যদি মনে করেন বিধানসভায় পঞ্চায়েতে লোকটা খারাপ, ওকে তাড়াবো, আমি ভোট দেবো না, ও ভালো, ওকে আমার বাড়ি 4টে ভোট দেবো। আজকে সেই জায়গায় আমরা পৌঁছেছি যে দিদি ভালো না মোদি ভালো। বিনা পয়সার চাল কোনোদিন আমি বাপের জন্মও শুনিনি। সিপিএম 34 বছর ছিল, তার আগে জনতা ছিল, তার আগে কংগ্রেস ছিল, তার আগে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী বিজেপি ছিল। বিনা পয়সার চাল কোনোদিন কোন সরকার দিয়েছে? মনপুর বাজারে আপনি জানতো বা থলিটা নিয়ে সোমবার, মঙ্গলবার, বুধবার মিটিং এর শেষে এটা দোকানদারকে বলবেন ভাই 5 কেজি চাল দাও, দোকানদার দিয়ে দেবে। আপনি ব্যাগটা নিয়ে ফিরেছেন, দোকানদার বলবে এ ভাই 5 কেজি চালের দাম 32 টাকা করে আগে মেটা, তারপরে দোকান থেকে যাবি। বলবে কি বলবে না? হ্যাঁ কি না? বিনা পয়সায় কোনো দোকানদার চাল দেবে? দেবে না। দিদি কিন্তু সেই চালটা বিনা পয়সায় দিচ্ছে। লক্ষ্মী ভান্ডার 12,000 টাকা বছরে, কেউ 12 টাকা দিবে? দিবে না। জুন মালিয়া স্বাগতম, আমাদের লোকসভার প্রার্থী জুন মালিয়া স্বাগতম। জুন মালিয়া মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি, বরণ করে নিচ্ছেন মোহনপুর ব্লক তৃণমূল সবাই কংগ্রেস। বসে। আমরা এখন আমাদের প্রার্থীর কাছ থেকে কিছু কথা শুনে নেব। আমি খেয়েছি 5 মিনিটে দৌড়ে চলে এসেছি যে আজকে আকাশের মুখ ভার, কিন্তু সবাই বলছে কিন্তু আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে কোনো অনুষ্ঠানে বৃষ্টি নামা মানে ভারী শুভ। তাই আজকে যে আমি আপনাদের এখানে এই সন্ধ্যাতে শুভ সন্ধ্যায় এসে উপস্থিত হয়েছি, এটা শুভ সাইন যে আপনারা আমার সাথে আছেন, আমার পাশে আছেন। মা বোনেরা, দিদিরা, এখানে যারা যারা উপস্থিত হয়েছেন আজকে আপনারা সকলে যে এইভাবে আমাকে এত আন্তরিকতার সাথে নিজেদের কাছে টেনে নিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাদের আওয়াজ আমি দিল্লি অবধি কেন সারা দুনিয়াতে পৌঁছে দেব। খুব ভালো থাকবেন। এর আগেও আমি বলেছি এটা আমার একার লড়াই না, এটা আমাদের সকলের লড়াই, এটা আমাদের সকলের সম্মিলিত লড়াই, এটা বাংলার মানুষের অধিকার অর্জনের লড়াই। তাই যারা বাংলার বিরোধিতা করছে তাদের এবার বিসর্জন দেওয়ার পালা। 2019 ভুলে যান, এটা 2024, আর 2024-এ বাংলার মানুষ দেখিয়ে দেবে যে বাংলার মানুষ কাকে চায়। বাংলার মানুষ নিজের মেয়েকেই চায়। বৃষ্টি পড়ছে, আমার মা বোনেরা, আমি জানি যে সিরিয়াল দেখার সময় হয়ে গেছে, রান্নার সময় হয়ে গেছে, তাই মা বোনেদের আর আমি আটকাবো না, কিন্তু বারবার আবার দেখা হবে আপনাদের সাথে। আমি আবার আসবো। আমার 25শে মে আমাদের ইলেকশনের ডেট, তাই অনেকবার আপনাদের সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে আবার আমি কথা দিয়ে যাচ্ছি যে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। খুব ভালো থাকবেন। শুভরাত্রি। জয় বাংলা। ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।